চলো আমি কাউন্ট দিচ্ছি, ঠিক আছে? 1 2 3 অ্যান্ড গো। পিগমেন্টসের চ্যানেলে অনেক দিন পর একা একা করে না, সাধারণত একা একা করেই আসা হয়। এখন দোকান আমরা যারা গোটা পিগমেন্টসেই চলে এসছে এভাবে ভাবা যেতে পারে। কি করতে এসছি তা আমরা জানি না খুব একটা। যেটা জানি সেটা হচ্ছে যে কিছু কথাবার্তা বলবো, যে কথাগুলো অনেক পরিশ্রম করে বহুদিন পর এসব রেকর্ড করা নানা রকম ঝামেলা সেসব পেরিয়ে রেকর্ড করা শুরু করেছি। আচ্ছা, এর কোনো নাম আমরা এখনো দিয়ে উঠতে পারিনি। র্যান্ডাম পডকাস্ট হতে পারে, এক্সটেম্পো পডকাস্ট হতে পারে। শান্তনু শুরুতেই একটা কথা বললো, সেটা হচ্ছে যে কি যেন, দুজনের সংসদ নাকি? হ্যাঁ, দুজনের সংসদ, দুজনের সংবাদ, যা কিছু হতে পারে। এইটা আমরা খানিকটা ছেড়ে দিচ্ছি যারা দেখছে তাদের উপর বা শুনছে। জানি না কেউ শুনবে কিনা আমাদের দুজনের বাইরে। দুজনের বাইরে একজন শুনলে পরেই উই আর সাকসেসফুল, ঠিক আছে? মানে আমাদের কাছে অন্তত। তো এই দুজনের বাইরে যদি কেউ শুনে থাকে এবং তার যদি মনে হয় যে আমরা যেসব কথা বলছি তার উপর দাঁড়িয়ে তার কোনো একটা নামের মনে হলো না এইটার এরম নাম দেওয়া যেতে পারে নাম, তাহলে সে সেটা কমেন্টে লিখতে পারে এবং লিখলে পরে আমরা সেখানে আমাদেরও একটা স্টেক থাকবে বটে। যে খুব অপছন্দ হলে তো আমরা নিশ্চয়ই সেটা চুজ করবো না, কিন্তু যদি মোটামুটি পছন্দ হয় আমরা আমাদের এই সিরিজটার নাম সেই নামে, তার দেওয়া নামটাই দরকার। এটা একটা যারা শুনছে তাদের জন্য একটা রুম তৈরি করা থাকলো। আর আমরা এখানে কি করতে এসছি সেটা আমরা খুব জেনে বুঝে এসছি তা না। বেসিক্যালি শান্তনুর সাথে আমার নানা বিষয় নিয়ে নানা রকম কথা হয় বিভিন্ন সময়। তো কিছুদিন আগে এরকম এক ফোন আলাপের সময় হঠাৎ করে এই মাথাটা শান্তনুর মাথাতেই আসে, এই বুদ্ধিটা, সরি মাথা না, বুদ্ধিটা আসে, মাথাটা আসে, মাথাতে না বুদ্ধিটা আসে যে আমরা এই যে কথাগুলো বলছি সেই পোর্শনটা যদি আমরা রেকর্ড করতে পারি একটু সফিস্টিকেটেড হয়েতে, তাহলে এটা আমরা একটু আমাদের দুজনের বাইরে তৃতীয় একজন ব্যক্তিকে অন্তত খুঁজে যাবে, তার উদ্দেশ্যে আমরা এটাতে পাবলিকলি দিতে পারি। তো তারপরে অনেক কিছু জিনিসপত্র করে টোরে ফাইনালি আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। এখন আমার আর শান্তনুর কথা বলার অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস আছে, যেগুলো খুব স্বাভাবিকভাবেই যে শুনছে তাদের বেশিরভাগই না জানারই কথা। প্রোজ অ্যান্ড কনসের মধ্যে প্রথম হচ্ছে আমরা এমন অ্যাঙ্গেল থেকে কথা বলি, মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমরা দুজনেই হচ্ছে, মানে যদি বলি খুব কি বলবো, খুব গর্ব করে, মানে গর্ব না, মানে খুব বাড়তি বলি তাহলে বলতে আমরা দুজনেই অ্যাকাডেমিশিয়ান। আর যদি আরেকটু কমিয়ে বলি যে আমরা রাস্তায় আছি অ্যাকাডেমিশিয়ান হওয়ায়, মনের দিক থেকেও এবং কাজের দিক থেকেও। ফলে আমাদের চিন্তাভাবনাটা ওটা প্র্যাকটিস করতে করতে অনেকটাই একাডেমিক চিন্তাভাবনাই হয়ে গেছে। ফলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হয়তো বহু চর্চিত হতে পারে, নাও হতে পারে, কিন্তু তার ওপরে আমরা যেভাবে কথাগুলো বলবো সেগুলো কিন্তু সবসময় যে খুব চর্চিত হবে তা নয়। মানে আমরা খুব আউট অফ দ্য বক্স কিছু বলবো সে দাবিও আমরা করছি না। আমরা যেটা দাবি করছি যে আমরা বিষয় আমাদের দিক থেকে কনসাস বা সচেতনভাবে যে প্রচেষ্টা থাকবে যে জিনিসগুলোকে একটু একাডেমিক্যালি, একটু র্যাশনালি দেখা, এবং আমরা যেগুলো দেখছি বা বলছি বা আমরা একে অপরের মত শেয়ার করছি, কখনো ঝগড়া করছি, কখনো বিতর্ক করছি, যাই আপনারা শুনতে পাবেন থ্রু আউট দ্য পডকাস্ট, সেইটার যে কোনো খুব কংক্রিট কনক্লুশন, নিষ্কর্ষ বেরিয়ে আসবে তা কিন্তু নয়, সে আশা না করাই ভালো। বরং আমরা যা বলছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জায়গায় থাকবে না। ইমপ্লিমেন্ট শুনেই বোঝা যাবে যে এগুলো খুবই অবাস্তব, কাল্পনিক ইত্যাদি প্রভৃতি, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমাদের আলোচনা শুনি এমনি লোকে বলে থাকে। আমি আগে থেকেই সেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে শুনে মনে হচ্ছে কি এমন বলছে, তো কোনো এটা খুবই অবাস্তব কথাবার্তা। হ্যাঁ, আমরা অবাস্তব কথাই বলছি। আমরা বহু জায়গায় ডেভিলস অ্যাডভোকেটের পজিশন নেব, কখনো আমি নেব, কখনো শান্তনু নেবে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো, কাউন্টার করবো, কিন্তু আমাদের দিক থেকে কনসাস একটাই চেষ্টা থাকবে, সেটা হচ্ছে যে একটা চেষ্টা যে পলিটিক্যাল কারেক্ট কথা বলি বা ইনকারেক্ট কথা বলি, যাই বলি না কেন, অন্তত আরেকটা মানুষের বেসিক রাইটগুলোকে মাথায় রেখে কথা বলা, মানে জেন্ডার নিউট্রাল কথা বলা, বিভিন্ন আইডেন্টিটি, কাস্ট, রিলিজিয়ান, তার আইডেন্টিটি গুলোকে, মানে সেগুলোকে একটু মাথায় রেখে কথা বলা। তবে সেখানেও আমরা কিন্তু ডেভিলস অ্যাডভোকেট বা ওই ধরনের ইচ্ছে করে পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলার জন্য যাব। ফলে কারো যদি এখন তো আবার খুব মুশকিলের ব্যাপার,
কিন্তু কারো যদি ওই কোনো অনুভূতিতে XYZ এই কথাগুলোর কোনোভাবে এফেক্ট করে, তার দায়িত্ব সম্পূর্ণভাবে তাকেই নিতে হবে, অন্তত যুক্তিবোধ তাই বলে। যদিও যুক্তিটা খুব আজকের দিনে রেয়ার, তো যুক্তিবোধ তাই বলে যে তার দায়িত্ব তাকেই নিতে হবে। আমাদের কথার কোনো খারাপ বা কিছু লাগে, যদি না সেটা খুব আনকনস্টিটিউশনাল বা কিছু হয়, স্টিল আমরা এটাও বলে নিচ্ছি যে মানে তাই তো, মানে আমরা আনকনস্টিটিউশনালও কথা বলতে রাজি আছি, কিন্তু উইথ আ নোট কোট অ্যান্ড কোট, যে আমরা ওটাকে আনকনস্টিটিউশনাল কথা বলছি তার কারণ আমরা জিনিসটাকে একটু ক্রিটিক্যালি দেখতে চাইছি, উইথ সাম একাডেমিক ভিউ পয়েন্ট, উইথ সাম লজিক রেশনাল। আমাদের কাছে লজিক রেশনাল যেহেতু, তার উপর দাঁড়িয়ে। তো যাই হোক, শুরু করা যায়। তোর কিছু মানে এখানে দুজনের সংসদে যখন আসি তখন জিরো দেওয়ারটা আমি একটা ইন্ট্রোডাকশন মানে কৌশিক অনেক বড় কথা বলো, খুব ডিটেলে বললো, আমি অত ডিটেলে বলতে চাইছি না, কারণ অলরেডি কৌশিক বলে করে তুমি বললা তুমি বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে যে আমি আর কৌশিক দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি, যেমন দেশ তার মানুষ ছাড়া আর বেশি নয় এক অর্থে, কিন্তু পিগবেন্স যারা তৈরি করছে সেটা ছাড়া আর কিছুই না। তো ওই যে যেটা বললো যে পিগবেন্স পুরোটা পিগবেন্স চিন্তাই আছে আছিস, এবং সমস্ত যন্ত্রপাতি যেগুলো পিগবেন্স কাজে ব্যবহৃত হয় তারা আছে আর কি, সবাই ইনভলভ আছে, ফলে সবাই মিলে এই কাজটা হচ্ছে। এবার সেদিক থেকে আমি আর কৌশিক যেহেতু অনেকদিন ধরে ইনভলভ রয়েছি, সেই জন্য আমরা এটা লক্ষ্য করেছি, আমরা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যম যেটা তৈরি হয় সেটা হচ্ছে একে অপরকে প্রশ্ন করার মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারি। হয়তো নিজেদের আমি এভাবে ভাবতে একটা বিষয় ঠিক ভুল নাই হতে পারে, কিন্তু এটা একটা ভাবনা চিন্তা, হ্যাঁ এটা যথেষ্ট রেশনাল বা যথেষ্ট যুক্তিবোধ সম্পন্ন ভাবনা চিন্তা, এবং সেটার সাথে বাস্তবে প্র্যাকটিক্যাল কৌশিক বললো অ্যাটাচমেন্ট নাই বেশি রাখতে করা যাবে না, আমি সেটা বলবো না, আমি বলবো যে সেটা ইমপ্লিমেন্ট নির্ভরশীলতার উপর ডিপেন্ডেন্ট নয়, সেটা করা যাবে কি করবে না সেটা তো সেটা ভ্যারি করবে, এবং কিন্তু ধরে চলা উচিত যে না যাবে না, মানে ওটাতে আমার দায় নেই বা আমাদের দায় নেই উপরে বলা হয়। এবং সেটা পরেও যেটা বলতে হয় সেটা হচ্ছে যদি একটু ভেবে দেখা যায় যে কোনো রকম চেঞ্জ বা যে কোনো রকম বদল আখেরে কিন্তু কোনো একটা বা দুটো মানুষের প্রথম ওই প্রশ্ন থেকেই শুরু হয়েছিল, এটা কি করা যায় না, মানে এটা কেন এরকম নয়, ঠিক আছে। তারপরে কোনো একদিন 100 বছর 200 বছর 500 বছর ইতিহাসের কথা চিন্তা ব্যারেজ রয়েছে অনেক কিছুই, যে কোনো একদিন মনে হচ্ছে হ্যাঁ এটাই ইমপ্লিমেন্ট করা দরকার, যেভাবেই ওকে ইমপ্লিমেন্ট করা দরকার, পুষ্টি পাল্টাকে মানুষ ইমপ্লিমেন্ট করেছে। ফলে আমি বলছি না যে আমরা এরকম কোনো মহৎ কাজ করছি, কিন্তু আমরা বেসিক নিজেদের কিছু প্রশ্ন উত্তর নিজেদের কেবল নর্মালি কথা বলে রাখবো, জাস্ট এক্সট্রা জিনিস যেটা হচ্ছে রেকর্ড হচ্ছে, হ্যাঁ কিছু পারমিশন থাকবে হয়তো রেকর্ড করার ফলে, কিন্তু আমরা চেষ্টা করবো যত সম্ভব সবভাবে আমরা যেভাবে কথা বলি সেভাবেই নর্মালি বিষয়গুলো নিয়ে কথা বলার, এবং সেটা আমি কোনো একটা একে অপরকে প্রশ্ন করার মাধ্যমে আরেকটু ডিটেলে নিজেরাই ব্যাপারটা বোঝা, এবং সেই বোঝাটা যদি অন্য কারো কাজে লেগে থাকে তাকে তার কাছে পৌঁছে দেওয়া, এবং যে পলিটিক্যাল ইনকারেক্ট বা কারেক্টনেসের কথাটা কৌশিক বলবে যে আমরা চেষ্টা করবো লজিক্যালি কথাগুলো বোঝার, এবং মানে উল্টো দিকটা কেন নয় সেটাও বোঝার চেষ্টা করবো। অবশ্যই যদি কারো এক্ষেত্রে কোনো পয়েন্ট থেকে থাকে মানে সেটা হ্যাঁ মানে খারাপ লাগা ভালো লাগা এনা না, হ্যাঁ কি বলবে যে তার দায় তাকে নিজেই নিতে হবে, সেটা যেটা করা যেতে পারে পেইডি দিবে, যদি সে এটা দেখে থাকে এবং তার খারাপ লেগে কোনো পয়েন্ট, কোনো ছোট জায়গায় সে কমেন্ট করে জানাতে পারে। আমরা পরের দিনে যদি এপিসোডটা করে থাকি কোনো, সেখানে আমরা শুরু করতে পারি সেই বিষয়টা নিয়ে যে এটাকে কিভাবে দেখা যেতে পারে, যে কারোর যদি খারাপ লেগে থাকে, এবং সেখানে আমরা চেষ্টা করবো যে আউটসাইড রিজেকশনের দিকে না যাওয়া, একটা চেষ্টা থাকবে। আমরা কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশনের জায়গায় যাই না, জাস্টিফিকেশন নয় ওই ব্যাপারটাই, মানে আমরা নিজেদেরও যখন বোঝার চেষ্টা করি তেমনি আরেকজন মানুষের ভিউ পয়েন্টটাকেও আমরা নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করবো যে এটা কোথা থেকে আসতে পারে, মানে এটা কেন হবে এবং এটা কিভাবে ডিল করতে পারে। ফলে এটা রিজেকশনের ব্যাপার নয়, কিন্তু ইনক্লুশনের একটা চেষ্টা থাকবে, এবং সেই ইনক্লুশনের চেষ্টাটা যেমন বললো যে এই বডকাস্টটা বা এই যে জিনিসটা মেবি এটাকে কি নাম দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটা সার্টেন কাইন্ড অফ ডেমোক্রেটাইজেশন, যে আপনারা নাম সাজেস্ট করতে পারেন, সেখানে আমাদের ফিল্টার লাগানোর পর যদি সেটা পাস করে দেন সেই নামটা দেওয়া যেতে পারে। তো এভাবেই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার এটা জানি না আমাদের কথাটা কতটা মানে শোনার যোগ্য হবে বা হবে না, কিন্তু আমরা নর্মালি কথা বলি, তো আমরা নর্মালি কথা বলছি, এক্সট্রা রেকর্ডিং ফিল্টার আছে এবং তারপরে এডিটিং করে আমার আপলোডেড হবে। তো এইটুকুই হচ্ছে মূল গল্প ফাইনাল। তো প্রতিদিন আমরা একটা বিষয় নির্বাচন করবো, এবং সেই বিষয়টা আমি অথবা পোস্ট নির্বাচন করবো, এবং সেটা অন্য লোকে বা উল্টো পক্ষে জানার সম্ভাবনা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের ইভের মধ্যে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে কোনো একটা বিষয়ে কথা বলা যেতে পারে, একই পদ্ধতি নামের মতো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যে কেউ কমেন্ট করে জানাতে পারে, সে ভিউয়ার হতে পারে, না হতে পারে, আমরা কোনো ব্যাপার নেই যে সে ভিউ তাকে ভিউয়ার করতে হবে,
যদি আমাদের বিষয়টা মনে হয় ঠিক তো আমরা সেটা কনসিডার করে অবশ্যই দেখতে পারি। আমাদের এরকম কোনো সেট আপ লিক নেই, আমরা এই সামনের 3টে পডকাস্ট কত 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 এই বিষয়ে অগ্নি করবে না কোনো ব্যাপার। তো আমরা হয়ে দেখতে পারি, এরকম কোনো বিষয় না। সেক্ষেত্রেও সবার সকল কমেন্ট স্বাগত। তো আজকে আমরা কি নিয়ে কথা বলছি? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা মানে ওরকম ওয়ান লাইনার বা টু লাইনার আমার থেকে এক্সপেক্ট করাই খুব ভুল হবে। তার কারণ হচ্ছে প্রচুর হচপচ অবস্থার মধ্যে থেকে আমরা দুজনই এটা করতে বসেছি। তার মধ্যে এতদিন পর এইসব সেট আপ করতে গিয়ে আমি যেটুকু ভেবেছিলাম যে একটু লিখে টিকে নিয়ে বসবো, যে অন্তত শুরু একটা, সেসবও কিছু হয়নি। ফলে মোটামুটি সেটা ভালোই হয়েছে, মানে আমরা যখন কথা বলি তখন থরি লিখে টিকে নিয়ে বসি আর কি, যেটা হচ্ছে ঠিকই আছে। আমার মানে ঠিক আছে, যাই হোক। যেটার ওপর মানে আমরা দেখতে চাইছি আজকে, বা আমি দেখতে চাইছি, প্রথম এপিসোড বলে শান্তনু খানিকটা জানে যে ঠিক কোন দিকে দেখতে চাইছি, কিন্তু এরপর থেকে আমরা ওই ব্যাপারটাকে শান্তনু যে বললো কমাতেই চেষ্টা করবো। তো আমরা আজকে যেটা দেখতে চাইছি মূলত সেটা হচ্ছে, আমরা যে দিনে আজকে বসে আছি, আজকে এখন 3:50 বাজে ভোরবেলা, এবং আজকে হচ্ছে 17 তারিখ 17 তারিখ আমরা শুট করছি, এবং কয়েক ঘন্টা আগেই আমরা আমাদের স্বাধীনতা পুজো, এবং কেউ বলছে 75, কেউ বলছে 76, এই নিয়ে মারামারি। এই কথাটা মিলে গেল। আমি ভাবছিলাম যে এটাতে স্বাধীনতা পুজো এইটা আমরা ডিসকাস করবো, যাক ঠিক আছে, বেশ মজা লাগলো। আমি জাস্ট বলি, মানে এটা আমার তোর মধ্যে অনেকবার কথা রয়েছে স্বাধীনতা পুজো। আচ্ছা, না আমার এবার হঠাৎ করে মনে হলো যে এটা নিয়ে এই বছর আরো পুজোর স্তরে চলে গেছে আর কি, মানে মানে এবার তো দুর্গাপুজো, হ্যাঁ, দেশব্যাপী দুর্গাপুজো কথা বলবো যে কেন মানে মানুষ এত উৎসব পুজো নিচ্ছে কেন, সেটা আমরা পরে যে আসে ফেল। এইবার তো সেইখানে দাঁড়িয়ে এই যে স্বাধীনতা গেল, দেশ নিয়ে অনেক কথাবার্তা হলো, আমরা নানা দিকে আমরা দেশ নিয়ে নানাভাবে নানা জন দেখে থাকি, কেউ ভক্তি ভরে, কেউ ক্রিটিক্যালি, কেউ অন্যভাবে। এবং আমরা আপামরভাবে যে ভুলটা খুব যদি এই বিষয়ে কনসাস বা সচেতন না হয় লোকে করে থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র এবং দেশের মধ্যে কোনো ভেদাভেদ আমাদের সাধারণ মানুষের মাথায় খুব একটা থাকে না। কিন্তু যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে, রাষ্ট্রবিজ্ঞান টিজ্ঞান পড়ে, তারা এই ব্যাপারে কনসাস। প্রথম একদম রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাসগুলোতেই এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া, যে রাষ্ট্র কোনটা, দেশ কোনটা। যদিও ব্যাপারগুলো অত লিনিয়ার নয় সব ক্ষেত্রে, যেভাবে ডেফিনেশন ওয়াইজ যেভাবে পড়ানো হয়। তো সেই নিরিখে আমরা অন্যান্য দেশ সব ভুলে, মানে সেগুলো আমাদের আলোচনায় আসতে পারে, আমাদের এই দেশটা যেটা 75 বছর বা 76 বছর যাই বলি না কেন আমরা দাঁড়িয়ে আছি, সেইটা দেশ হিসাবে এবং রাষ্ট্র হিসাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। রাষ্ট্রের প্যামানে বা রাষ্ট্রের প্যারামিটারে ভারত দেশ কোথায় দাঁড়িয়ে আছে, দেশের প্যারামিটারে ভারত দেশ কোথায় দাঁড়িয়ে আছে, বা ভারতবর্ষ এই কনসেপ্টটা কোথায় দাঁড়িয়ে আছে, বা আরো একটু ভাবে বললে ভারত কি আদৌ একটা দেশ, নাকি ভারত একটা রাষ্ট্র, নাকি ভারত রাষ্ট্র মিলেমিশে রয়েছে, নাকি ভারত শুধুই একটা দেশ। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা আলোচনা করার জায়গা। এই জন্য কোনো অনলাইনে তুলনায় নিশ্চিতভাবে আমি যদি সময় পেতাম, আমরা বাই ডিফল্ট কিছু একটা বের করে নিতাম। সেটা সময় পাইনি বলে অনেকগুলো জায়গা থেকে তুই বলতে চাইছি, মানে যদি আমি এটাকে খানিকটা রিসার্চ করি, তুই বলতে চাইছি যে স্বাধীন ভারত আফটার 1947 15 আগস্ট, স্বাধীন ভারত দেশ এবং রাষ্ট্রের কনসেপ্টে কোথায় দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বিচার করতে, এটা মূল কথা। এটা নিয়ে ভাবতে চাই, বিচার কি করবো সেটা নিয়ে ভাবতে চাইছি। মানে শুরু হচ্ছে জায়গাটা, আমি অন্তত চাইছি এখান থেকে না হয়। আমি রিসেন্ট একটা ঘটনা বলি। আমি 2000 বলছি, এই বছরই, মানে 14ই আগস্ট 15ই আগস্টের আগে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম একটা অন্য বিষয়ে। সেই বিষয়ে কথা বলতে বলতেই ওকে আমি বললাম যে এই যে হর ঘর তিরঙ্গা এই ব্যাপারটা ঘটেছে না তা না, তো সেটা বলতে গিয়ে তো ও আমাকে বললো যে ও আচ্ছা, তাই জন্য দেখছি যে লোকজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কি যেন একটা সার্টিফিকেট শেয়ার করছে। আমি বললাম না, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আমি জানি যে তোর প্রধানমন্ত্রী বলেছে যে সবাই সবার বাড়িতে পতাকা লাগাবে, এবং সেই পতাকার ছবি তুলে একটা ওয়েবসাইটে আমি শুনেছি যে বানিয়ে দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটে চাইলে কেউ তার কোঅর্ডিনেট ইত্যাদি আপলোড করতে পারে। তো এই অবধি আমার জ্ঞান ছিল। তো ও বলে না, আমি পেলে জানাবো। তো ও নয়, আমাদের আরেক বন্ধু, সে 15ই আগস্ট আমাকে একটা সার্টিফিকেটের সার্টিফিকেট পাঠায়, যে সার্টিফিকেটটা হচ্ছে মূলত একটা সার্টিফিকেট যে
যেটা ভারত সরকার না, ওটা মোটামুটি জানা, আর কি অতটা ডিটেল ইন্ট্রোডাকশন দেওয়া মনে হয় ওটা দরকার আছে। ওটা মোটামুটি মানে সকল মূল কথা হচ্ছে যে ভারত সরকার একটা একটা উদ্যোগ নিয়েছে সার্টিফিকেট সরকার জারি শ্রীলঙ্কায়। করছে সোপন না, হ্যাঁ, একটা গল্পটা certificate বললাম জারি যে করছে। কোথা থেকে হুম, ব্যাপারটা এলো। ভারত হুম, সরকার একটা সার্টিফিকেট জারি করছে, মোদ্দা কথা হুম, যে তুমি পতাকা বাড়িতে লাগিয়েছো এবং তার সাথে ছবি হুম, তুলেছো ইত্যাদি প্রভৃতি। হুম। সেলফি তুলে আপলোড করতে হবে, তার বদলে আমাকে সার্টিফিকেটটা প্রদান করা হবে। এইবার এই যে সার্টিফাই করা হলো, সার্টিফিকেট করা হলো, আমি শান্তনুকে প্রশ্ন দিয়ে শুরু করছি, এটাকে ও কিভাবে দেখছে এবং তার সঙ্গে আরেকটা লেজুর জুড়ছে, সেটা হচ্ছে যে এই মানে সার্টিফিকেট করা বা না, মানে সার্টিফিকেট আমার নামে একটা সার্টিফিকেট থাকলো কি থাকলো না, এই ভারত সরকার আমাকে সার্টিফাই করলো কি করলো না, এই গোটা জিনিসটাকে কিভাবে একটা হচ্ছে এই ব্যাপারটা মানে এই সার্টিফিকেটের মানে এই পার্টিকুলার সার্টিফিকেটটার এক্সিস্টেন্স, আর ২ নম্বর হচ্ছে সেই সার্টিফিকেটটার গুরুত্ব, হ্যাঁ। সেই দুটোর আর কি দুটো নিয়ে না ভাবা শুরু করতে হবে। হ্যাঁ, মানে মানে তুই শান্তনু বলিস না, তুই ভেবে নে না, আবার ছেড়ে দে না, ক্যামেরার আছে। আমি আর তুই কথা বলছি নরমালি আচ্ছা। ফোনে। যাই হোক। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, তো আমি উত্তর দিচ্ছি, তার আগে একটা সিগারেট লাইট আপ করবো। এক্ষেত্রে যেটা বলে রাখা যে আমি বা ইকবেন সেটা হচ্ছে সিগারেট খাওয়াটাকে ইনডিউস করে না বা করি না। কিন্তু আমি একজন প্রাপ্তবয়স্ক হলে আমার ডিসিশন নিয়ে নিতে পারি। আমি নিজে সিগারেট খাওয়াটা এন্ডোর্স করি না, কন্ডেমও করি। তো এটা আমার নিজের স্ট্যান্ড পয়েন্ট। কোনো প্রাপ্তবয়স্ক যদি নিচ্ছে সিগারেট খায়, তার চয়েস। তো আমি সিগারেট লাইট আপ করে জ্বলতে দিচ্ছি। হ্যাঁ, মানে কোনো প্রাপ্তবয়স্ক যদি টিভিতে বা কোনো স্ক্রিনে কারো সিগারেট খাওয়া থেকে উদ্বুদ্ধ হয়ে সিগারেট খায়, মানে এক তো তাকে মানা করার কোনো প্রশ্ন নেই, কারণ তাহলে তার ফান্ডামেন্টাল রাইটে আমরা হস্তক্ষেপ দেখছি। আর দ্বিতীয় হচ্ছে যে তারপরে কেউ যদি কান্নাকাটি করে, না আমি অমুক, মানে আমি তো তোর আমার কথা ছেড়েই দিচ্ছি যে হুম। অমুক হিরোকে সিগারেট খেতে দেখেছিলাম, তাই আমিও সিগারেট খাই এবং আমার ক্যান্সার হয়ে গেছে, তাহলে তার এমনি মানে মাথায় অনেকদিন আগে ক্যান্সার হয়ে গেছে আর কি, মানে না মানে মাথায় যাক, আসছে বিষয়টা, এটা না ডাইজেস্ট মানে করবো আমি সেখান বলছি থেকে। যে তার যুক্তি করতেই মানে এটা তো মানে আমি যদি কারো থেকে ইনফ্লুয়েন্স হয়েছি, তার দায়িত্ব সেই মানুষটার কি করে মানে হতে পারে অন্তত একটা একটা প্রাপ্তবয়স্ক দায়িত্বশীল মানুষটা হতে পারে না, কিন্তু এই যে দায়িত্বশীল মানুষটা হতে পারে না, এটা বোঝার জন্য যে বোধটুকু দরকার, এটা তো আমাদেরই কোথাও একটা দায় যে আমরা সেই বোধটা মানুষকে দিতে পারি যে আমি যা ইচ্ছা তাই যাকে তাকে দেখি কেন বলতে। এখান থেকে আসছি বেশ বিষয়টা, উত্তরটা। আমি জানি না, মানে তুই এটা বললি ঠিকই এই সার্টিফিকেট রকটা, কিন্তু আমি জানি তুই জানিস কিনা, কি রিসেন্ট টাইমে কি রবি প্রাইম টাইমে মানে রবি কুমারের প্রাইম টাইম দেখেছিস? না না আমার একেবারেই ওই আচ্ছা, তাহলে আমি তোর তথ্য বুঝতে পেরেছি, তোর তথ্য এইটা তো বর্তমান সময় হয়েছে, এবং ভারত সরকারের রিসেন্টলি যে কোনো রকম ট্রেন, মানে এটা আগের বছর এরকম ট্রেন মানে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট তৈরি করা, মানে ওয়েবসাইট তৈরি করাটা এখন একটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এবার সেটা সেখানে যে প্রশ্নটা আছে কার পয়সা ইনভেস্ট হয়, হ্যাঁ না, আমি তারে যাচ্ছি না। ভারত সরকার একটা ওয়েবসাইট আছে যেখানে তুই মানে এক্স্যাক্টলি ভারত সরকার এন্ডোর্স করে কিনা আমি জানি না, কিন্তু মাইগভ.in নিয়েই বোধহয় আছে, যে যেখানে তুই নানান রকম মানে প্লেজ নিতে পারিস। মানে ধর আমি স্বচ্ছ ভারতে পার্টিসিপেট করবো, প্লেজ নিয়ে গিয়ে ওখানে ক্লিক করলে তোকে একটা সার্টিফিকেট দেবে, এরকম একটা ব্যাপার আছে যতদূর আমি মনে করতে পারছি। মানে ওখানে 60-70 ধরনের ডিফারেন্ট প্লেস নিতে পারিস, তবে সার্টিফিকেট দেবে বা পারমিটটা দেবে, আর কিছু একটা প্রদান করা হবে যে আমি প্লেস নিচ্ছি, ঠিক আছে? তো এটা শুধু মানে করেছি কি করিনি সেটা মানে সেটা এক্সাক্ট অবস্থা আমি মনে করতে পারছি না, কারণ আমি এক ঝলকে দেখেছিলাম, ওখানে বেশ সুন্দর করে কভার করেছে ওখানটায় যে এরকম একটা সিস্টেম আছে, মানে হোয়াট এভার ইট মে বি গুড অর ব্যাড, কিন্তু এরকম একটা সিস্টেম আছে যেখানে আমি প্লেস নিতে পারি এবং আমি মানে কোথাও একটা উদ্বুদ্ধ হতে পারি বা মোটিভেটেড মানে একটা সিস্টেম আছে। হ্যাঁ তো হাড়গড়ের তিরঙ্গাটা সেটা কোথাও একটা গিয়ে আর কি আলাদা কিছু নয়। প্লাস মানে যেদিকে আমরা যাচ্ছিলাম থালি হেনাতা, এবং আমরা আমাদের সোকল শর্ট ফিল্ম বলা যায় কি বলা যায় না জানি না, কিন্তু সেটাতে আমরা এটা বলেও ছিলাম যে সেলফি আপলোড করতে বলেছে, যদিও তখন সেরকম কিছু ছিল না। তো তো এখানে সেলফি আপলোড করা হলো, মানে আমরা দূরদর্শিতা হ্যাশট্যাগ মানে যাই হোক, মানে সেটা স্ক্রিপ্ট মিলে গেছে কোনো নাউন। তো মূল ব্যাপারটা যেটা, সেটা এই যে সার্টিফাই করা, এটার থেকে তোকে আগে বুঝতে হবে যে মানে যে কাউকে যেটা বুঝতে হবে যেটা হচ্ছে যে মানে এই যে মানুষ তিরঙ্গা লাগাচ্ছে, ধর ধর আমি আগের বছর সাথে তুলনা করছি, আগের বছর তো এতটা ক্রেজ ছিল না, এবছর ক্রেজ বেড়েছে। তার একটা কারণ আমি ধরলাম, একটা কারণ 75 বছর পূর্ণ হচ্ছে এবং সেটাকে ইন্ডোর্স করা হচ্ছে। এবার এই 75 বছর পূর্ণ হচ্ছে কতটা রোগ, আর না ইন্ডোর্স এইখানে করা একটা হচ্ছে আমি কতটা মানে রোগ। ইন্টারাপ্ট করেই বলছি,
লোকজন খুব মানে কিছু লোকজন সামাজিক মাধ্যমে একটা মিম চালিয়েছি, যেটা হচ্ছে যে মিম না ঠিক মানে যুক্তিপূর্ণ কথা, যে যখন তোমার দেশের সরকার তোমাকে বলে দেয় তোমার স্বাধীনতা কিভাবে পালন করতে হবে, তখন তুমি আসলে কতটা স্বাধীন সেটা তোমার ভেবে দেখা উচিত। বিভিন্ন ফর্মে এই জিনিসটা এসছে, আমি সামারাইজ করে বললাম। এক রাষ্ট্র ব্যাপারটা ওটাকে যেটা বল তো হ্যাঁ মানে কতটা 75 বছর পূর্ণ হচ্ছে বলে আমার বোধ জাগছে সেখান থেকে, আর কতটা আমার বোধ জাগানো হচ্ছে জোর করে নানান রকম আইবাসের মাধ্যমে, এটা একটা প্রশ্ন। মানে এই যে বহু মানুষ পার্টিসিপেট করছে তার কতটা মানে হয় না যে পুজোর ঠাকুর দেখতে সবাই বেরোচ্ছে, আমি কেন বেরোবো না, স্বাভাবিক তো বেরোনো ওটাই। আমি কতটা ঠাকুর দেখতে চাইছি বা ঠাকুর দেখার ইচ্ছা আমার মনে কতটা বেশি এটা নিয়ে পিয়ার প্রেশার, এবং যেটাকে সোকল কোটাম ট্রেন্ড বলে, ট্রেন। হ্যাঁ মানে ট্রেন তো ওই পিয়ার প্রেশারই দিয়ে বটেই মানে আমি এটাকে ট্রেন্ড বলেই সম্বোধন করতে চাইছি। এটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে। মানে খামকি যদি বলে যে মানে এবার তোমার দাড়ি কামিয়ে নাও, কিছু একটা দাড়ি কামিয়ে নাও এবং দাড়ি কামিয়ে সবাই ছবি আপলোড করো, হ্যাঁ তা না? তো সবাই দাড়ি কামাতে শুরু এটা কিন্তু মানে ভারত দেশের ক্ষেত্রে নয় বা ভারত রাষ্ট্রের ক্ষেত্রে নয়, কিন্তু নো শেভ নভেম্বর ইত্যাদি প্রভৃতি এই সমস্ত ট্রেন্ড তো আছে। না আছে বটেই আছে, কিন্তু আমি বলছি যে ধর এটাকে এটার পেছনে আমি 1000 কোটি টাকা লাগিয়ে একটা মার্কেটিং তৈরি করলাম, তার ফলাফলটা কি হবে? এবার ভেবে দেখ তার ফলাফলে আমি আরেকটা জিনিস জুড়লাম যে যারা যারা এটা করে ছবি আপলোড করবো তাদের আমি একটা করে সাইট, তাহলে কিন্তু এবং সেটা আমার ইনস্টিটিউশনে দেশ থেকে সার্টিফিকেট দেবো, দেশের সার্টিফিকেট আছে আমার কাছে। ইনস্টিটিউশন হ্যাঁ মানে যদি আমাকে বলে ছেড়ে দেশ ছেড়ে দে, মানে ধরো আমি কোনো অভিনেতাকে পছন্দ করি এবং সে আমাকে সার্টিফিকেট দেখছে, তার সাইন করা থাকে। এই যে মানে বুক সাইন ব্যাপারগুলো হয়, সেটা তো কোথাও একটা মানে আমি একজনের বই পড়ে পছন্দ করছি এবং তার সাইন আমার বইতে থাকবে, এটা তো ভালো ফিল। মানে আমি এটাকে বিচার করছি, অ্যানালাইজ করছি, ভালো ফিলিংটা, বেশ আমার ভালো লাগে। তো সেখানে আমার দেশ আমাকে সার্টিফিকেটটা দেবে, এটা তো মানে প্রলোভন, মানে এই ট্রেনটার মধ্যে কতটা কি দেয় সেটা তো বোঝাই যায়। আমার মনে হয় সার্টিফাই করাটা কোথাও একটা কি ওই মানে আমার কাছেও আছে, আমার কাছেও আছে, ছোটবেলা হতো না যে তোর কাছে আছে পোকেমনের এই এটা, হ্যাঁ ওর কাছে আছে, ওর কাছে, তখন এটা কোথাও একটা কি কালেকশনের মধ্যে মানে হ্যাঁ যে আমার কাছে আছে ওদের ব্যাপার। এটার মানে আমি তো মানে কি বলবো মানে, আর যেটা আমি সার্টিফিকেটটা দেখে যেটা মানে আশ্বস্ত হলো সেটা হচ্ছে এটাতে মোদির ছবি লেগে তো, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদির ছবি ছিল। তো সেটা যাই হোক মানে সেটাতে অন্তত মানে 75 বছর যে মোদির জন্য হচ্ছে সেটা অন্তত ভাগ করে নিতে, এটাতে কারণ একটু পজিটিভিটি খুঁজে পাইলো। তারা তো মোদিকে দিলে 9 বছর দিতে হবে। না সেটা ডিপেন্ড করছে ভারত কবে স্বাধীন হয়েছে না, মানে 47 ও তাহলে তো 75 হয় না, সব বুঝতে পারছিস না? হ্যাঁ সেটাই তো বলছি 75 হয় না। আমি ব্যাপারটা কিভাবে দিই বিষয়টা, এখানে যেটা মেন প্রশ্ন মানে আমি যেটা ডিরেক্টলি চলে আসছে বা ভাবতে সেটা হচ্ছে যে এই যে মানে আধুনিকতা পুজো একটা বললাম আমি বলতে যাচ্ছিলাম যে এই স্বাধীনতা পুজো ব্যাপারটা মানে ট্রেন্ডের ব্যাপার শব্দ বুঝলাম, কিভাবে দেখছি না স্বাধীনতা পুজো যদি এরকম করে আমি বলি তাতে আপত্তি থাকতে পারে? না পুজো মানে কি ওয়ার্শিপ, মানে আমি কি বলবো, মানে পুজোর এক্সাক্ট ডেফিনেশন আমার জানা নেই, তবে আমরা যা দেখি সেখান থেকে একটা এমপিরিক্যাল ডেফিনেশন আমরা তৈরি করতে পারি এই মুহূর্তে। সেটা হচ্ছে যে পুজো মানে হচ্ছে সেখানে কিছুটা স্যাক্রিফাইস থাকতে পারে, কিছুটা নিবেদন থাকতে পারে, আত্মনিবেদন থাকতে পারে, কিছুটা পাওয়ার আশা থাকতে পারে। সর্বোপরি যে কোনো পুজোই যে মন্ত্রের থ্রু দিয়ে হয়, সেই মন্ত্র কি বলে, যে যাদের পুজো করা হচ্ছে বা যার পুজো করা হচ্ছে তার কিছু মহিমা মণ্ডন করে। তাহলে সবগুলোকে যদি একসাথে ধরি তাহলে স্বাধীনতা পুজো মানে সেখানে স্বাধীনতার প্রতি নিজের দায়বদ্ধ হওয়া বা স্বাধীনতা যে গ্রাউন্ডে যে ইনস্টিটিউশনের উপর দাঁড়িয়ে স্বাধীনতা এক্সিস্ট করেছে সেই স্বাধীনতার ইনস্টিটিউশনকে মহিমামণ্ডন করা, তার প্রতি নিজের স্যাক্রিফাইস মানে আদার্সের স্যাক্রিফাইসকে নিজের স্যাক্রিফাইসকে মেনশন করা, মানে করতে চাওয়া, অন্তত জোড়ার চেষ্টা নিবেদন ইত্যাদি প্রবৃত্তি রয়েছে। এবার সেখান থেকে একটা মানে পৃথিবীর সমস্ত দেশ বা সমস্ত রাষ্ট্রতেই স্বাধীনতার উৎসব পালিত হয় এবং সেটা হবেই, মানে সেটার মধ্যে ইয়ে নেই। যদিও সেক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে মানে ইন্ডিভিজুয়ালিজমের জায়গায় তো আমরা এখনো করে পৌঁছতে পারছি না, সেখানে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল স্বাধীনতার আমাদের এখনো অনেক দূরে আছে। আমরা
ওই একটা কালেকটিভের স্বাধীনতা সেখানে দাঁড়িয়ে সব দেশই এটার উদযাপন করে। না, এটা তুই স্বাধীনতার পার্সপেক্টিভ বলছেন। হ্যাঁ, আমি যেটা স্পেসিফিক্যালি যেটা তোকে জিজ্ঞেস করছি যে স্বাধীনতা পুজো এই টার্মটা বা এই কাপলটার সাথে তোর কতটা অ্যাসপিরেশন বা তুই কতটা মেন্টালি অ্যাসোসিয়েট করতে পারছিস বা মানে আমি সেটা পার্টিসিপেট জানতে করি কিনা? না, স্বাধীনতায় পার্টিসিপেট বা স্বাধীনতা উদযাপনে পার্টিসিপেট সেটা বলছি না। যেটা আমি এটাকে স্বাধীনতা পুজো বলছি, তুই কতটা সেটার সাথে রিলেট করতে পারছিস বা সেটা আমি ঠিক সেটাকে কি হবে স্বাধীনতা পুজো, এটা কি হবে? না, স্বাধীনতা পুজো আমার মনে পড়ে অন্তত লাস্ট 5 বছর ধরে আমি বিভিন্ন ক্ষেত্রে এই টার্মটা বলে থাকি, ঠিক আছে? মানে শুধু স্বাধীনতা পুজো না, অনেক ক্ষেত্রেই আমি এই পুজোটা লাগাই। হ্যাঁ, তো সেইবার এই যে স্বাধীনতা পুজো আমার বলার মানে আমি কেন তাহলে এটাকে বলছি বা ইয়ে করছি, তার কারণ হচ্ছে ওটাই যে আমরা যেভাবে পুজোকে দেখে থাকি। এবার মানে বলতেই মানে তাই আমি স্বাধীনতা বেরোন ছিল বলছি না, ব্যাপারটা না আসলে এর উপর দাঁড়িয়ে মানে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমরা মেনশন করলাম না বা আমরা কেউই মেনশন করলাম, যেটা হচ্ছে দেখ হর ঘর তিরঙ্গা, এখানে কিন্তু একটা ভাষার পলিটিক্স আছে যেটা আমরা মিস করছি। বা এরা অনেক কিন্তু কি বলবো অভিযান চালানো হয়েছে যেক্ষেত্রে প্রত্যেকটা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মানে ধর একটা ভিডিও তৈরি করো যেখানে মানে এই ক্ষেত্রেও ভিডিও হয়েছে, সেখানে অনেকগুলো ভাষা দেখানো হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ফাইনাল নামটা কিন্তু হর ঘর তিরঙ্গা, মানে হ্যাশট্যাগ হর ঘর তিরঙ্গা মানে সো কল যেটা এই স্বাধীনতা দিবস উপলক্ষেই অম্বুজা নিউক্লিয়ার ইয়েতে কি বলে বল প্রোডাকশন বা স্পন্সরশিপে একটা ভিডিও মানে যে টাইপের ভিডিও আমরা ছোটবেলায় দূরদর্শনে দেখেছিলাম মনে আছে, যেখানে মূলত ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা বা কিছু টপ ভারতবর্ষের মিউজিশিয়ান তারা বন্দে মাতরম সম্ভবত আমরা ছোটবেলায় দেখেছিলাম যে ছোট ছোট পার্ট কোঅ্যাগুলেট করে একটা ভিডিও তৈরি করা। ওই প্যাটার্নেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে অহরহত প্রচারিত বাণী যে যেখান থেকে যার একটা স্ট্যান্ডাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি, তার একটা এরকম 70 না 75 জন মানুষের যে বাজনা বাজাতে পারে, যার যেটা ইনস্ট্রুমেন্ট মানে গলাও তো একটা ইনস্ট্রুমেন্ট, সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে সেখানে ইয়ে করেছে। এর ইন্টারেস্টিং হচ্ছে সেখানে বাঙালি বেশ কিছু জন আছে, আমি যাদের নাম মনে করতে পারছি রূপম ইসলাম, অনুপম রায়, এই দুজন চোখে ভাসছে। আরো তো ছিল কেউ আমি ঠিক মানে মনে পড়ছে না, 1-2বারই দেখেছি। এরা কেউই মানে প্রথম কথা সরকারি উদ্যোগ নয়, হয়তো আমি খুব ঠিক জানি না, কিন্তু আমার ধারণা সরকারি উদ্যোগ নয়, কর্পোরেট উদ্যোগ। তো সেখানে দাঁড়িয়ে কর্পোরেট উদ্যোগ, ঠিক আছে, তো মূল গানটা বাংলায় লেখা। আর এইটা নিয়ে বহু ডিবেট হয়েছে যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা যখন মানে গ্রহণ করা হয়েছিল সেটা নিয়ে বহু লোকই বলে যে ওটা বাংলা কোনটাতেই গ্রহণ করা হয়েছিল, মানে জনগণ মন অধিনায়ক, সেইটা কখন জানা গানা মানা হয়ে গেল সেটা নিয়ে বহু লোকে নানা কথাবার্তা বলে, যে সেটা একদিকে রাখছি। কিন্তু মুশকিল হয়েছে এরা মানে এইগুলো তো মানে ফ্ল্যাগ কোড হোক বা জাতীয় সঙ্গীত হোক বা এই অশোক স্তম্ভ হোক, এই জাতীয় স্তম্ভ হোক, এগুলোর প্রত্যেকের তো একটা আইন আছে। ফলে আমি যদি জনগণের পার্টটা বাদ বাকি গানটা দেখি, হ্যাঁ, তাহলে সেই গানটা তো ঠিক জাতীয় সঙ্গীত নয়। হ্যাঁ, ওটা দেখলে আমাদের মানে একটু উস্কুস করে উঠে দাঁড়াই, ঠিক আছে, হ্যাঁ, পারলে হাতটা হয়তো কপালে কানের পাশে চলে যায় বিভিন্ন পোজিশন, ঠিক আছে, কিন্তু ওটা দিনের শেষে জাতীয় সঙ্গীত নয়। তো সেইটাকে হিন্দি ফর্ম করা হয়েছে। ফলে আমি যদি ধরেও নিই যে ভারতবর্ষের ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু হিন্দি, এবং তার সঙ্গে সঙ্গে এই ফ্যাক্টর ডিনাই করার জায়গা নেই যে ভারতবর্ষের একটা মেজরিটি লোক থরে করে বাধ্য হয়ে হোক বা অবাধ মানে এই স্বাভাবিকভাবে তারা হিন্দিটা বোঝে। তো সেখানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে হিন্দি করে নেওয়া হয়েছে, সেটাও ডিবেটেবল, যাই হোক সেটা রাখছি, কিন্তু এই গানটাকেও হিন্দি করা হয়েছে। এবার এখানে কেউ বলবে যে একটা কর্পোরেট গানটা প্রডিউস করছে, সে চাইবে বেশি লোক মানুষ গানটার সাথে রিলেট করবে। মানে সোজা কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীত বা এই ধরনের যেগুলো খুব মানে পপুলার ন্যারেটিভে চলে আসে যে মিউজিকগুলো, তাদের ভাষার উপর করে কিছু ডিপেন্ড করে না, ঠিক আছে। মানে তাহলে মানিকে মাগে হিতে হিট হতো না, মানিকে মাগে হিতে যারা হিট হতো না, আমি তো গানটা খুব কয়েকবার শুনেছি ঠিকই, কিন্তু তার কিছু কিছু মানে আমি খুঁজে দেখেছি। ফলে যার মানে দেখা যাচ্ছে সে খুঁজেই দেখবে। মানে বহু গানই হয়েছে যে এই গান বা ইংরেজি গানও যারা খুব ডিটেলে না শুনে বা সারাদিন ইংরেজি গান শুনছে এরকম তারা যদি না হয়, ইংরেজি গানের ভাষা মানে কতজনই বোঝে। মানে ওয়েভিং ফ্ল্যাগ বলে যে গানটা আছে, When I Get Older I Will Be Stronger, ওই গানটা তো আমরা প্রায় সবাই জানি, কিন্তু কজন গোটা লিরিক্সটা ঠিক করে বুঝে গায়। মানে ওই একটা মিউজিক থ্রু দিয়ে কথা মিশিয়ে আমরা গাইতে পারি।
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটার একটা হিন্দিফিকেশন করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে বাঙালি কোনো গায়কই ওইটাকে বেরিয়ে আসে, সবাই ওই হিন্দি ভার্সনটাই গিয়েছে। মাত্র দুজন সঙ্গীত শিল্পী তারা বাংলায় করেছে, একজন হচ্ছে শুভম মুদ্গল নন বেঙ্গলি, এবং হর্ষদীপ কর সেও নন বেঙ্গল। ঠিক আছে, অর্থাৎ নন বেঙ্গলি কথা নিয়ে আপত্তি আছে না নন বেঙ্গলি আমি যে বাংলা ভাষী নয়, যার মাতৃভাষা বাংলা না। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, যার মাতৃভাষা বাংলা নয়, না তাহলে তো না তুই, আমি বুঝতে পেরেছি কোথায় বলছি, যে নন বেঙ্গলি একটা সেক্টর অফ কমিউনিটিতে বলা হয়। ঠিক আছে, না মানে নন বেঙ্গলি কথাটার মধ্যে একটা পলিটিক্যাল ইনকারেক্টনেস আছে। নন বেঙ্গলি শুনি মানে আমার কথা ল্যাঙ্গুয়েজ মানে সে বাংলা ভাষা তার মাতৃভাষা নয়, সেটা সহজাত ভাষা, সেটা নয়। নন বেঙ্গলি শব্দটার সাথে একটু ডিজার্ভেশনই ফিল হয়, মানে কোথাও একটা যেন একটা প্রিটিস্টিজ ব্যাপার। দেখ না, নন পাঞ্জাবি, নন হিন্দি এরকম তো বলা হয় না, নন বেঙ্গলিই বলা হয়। এবার এটা সেটা আমাদের মানে চন্দ্রের গানের কথা, আমি চন্দ্রের কথা থেকেই বলছি, মানে আমি আমার গল্প মানে চন্দ্রের কথাই বলতে, তারপর আমার ভাবনা আমরা মানে দেখ ওই ব্যাপারটা ওই রকম যে মোটাকে বুলিং হিসেবে ইউজ করা হয়, কিন্তু কারো চারিত্রিক বৈশিষ্ট্য মোটা, সেটাও তো সেটা সেই হিসেবে দেখা যেতে পারে। আমি ওই সেন্সে দেখছি যে নন বেঙ্গলি মানে যে মানে আমি জানি এর ফলে রিসার্চ ইত্যাদি আছে, আমরা জানি না মানে পাঞ্জাবিতে তারা অপাঞ্জাবিদেরকে নন পাঞ্জাবি বলে সেটা এক জায়গায় ইয়ে করে, হয়তো করে না, বা এটা ভারত মানে বাংলার যে শিক্ষা নবজাগরণ ইত্যাদি ফলে যে অনেক সুবিধা হয়েছিল, তার মধ্যে এই অসুবিধাগুলো রয়ে গেছে আর কি, অনেক ক্ষেত্রে কি নিজেদের ব্যাপার। তো সেই জায়গা মানে এই যে এটা হলো কোথা থেকে যেন কথাটা উঠে এলো, এইটা আরেকটা প্রবলেম আমাদের ঠিক আমরা ভুলে যাই। না বাংলা দুজন বাংলা গিয়েছে, বাংলা না সেই কথাটা থেকে উঠে এলে হার ঘর তিরঙ্গা ভাষাটা, এই যে মানে এইখানে একটা ব্যাপার যে এখানে 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 একটা প্রশ্ন আছে, আমি ওই আর কি প্রশ্ন করার জন্য করছি, সেটা হচ্ছে যে ধর জনগণ মন অধি, আমি ফ্যাকচুয়াল এটা যাচ্ছে, জনগণ মন অধি গানটা বাংলায় স্বীকৃত করেছিল জাতীয় সঙ্গীত হিসাবে নাকি হিন্দি স্বীকৃত, আমি ফ্যাকচুয়াল ব্যাপারটা যাচ্ছে। আমি বলছি জনগণ মন অধি একজন বাঙালি লেখক লিখেছে, এবং যতদূর আইডিয়া করা যেতে পারে সে বাংলা আসে দেখবে, সে তো লিখিনি যে আমার গানটা একটি সারা পৃথিবী গাইবে অথবা ভারতের চারিপাশের মানুষ গাইবে, সে হয়তো বাংলাতে লিখেছে। লেখাপত্র আছে যে জনগণমনকে আদৌ জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো গান, কারণ এটা যে সময় লেখা হয়েছিল ইত্যাদি, না যার যার যদি কারো ইচ্ছে হয় সে মানে দেখতে পারে। হ্যাঁ, মানে আমি ফ্যাকচুয়াল ব্যাপারটা এখানে যাচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি মানে এটা মানে একটা কন্ট্রোভার্সি থাকবে। আমি যদি স্যাক্সিটা ছেড়ে দিই এবং এরকম করে ভাবি যে জনগণমন অধি গানটা একজন বাঙালি লেখক বাংলা দিক থেকে লিখেছে, এবার যদি কালকে কেউ একজন জাতীয় সঙ্গীত কোনটা হবে একটু নির্বাচন সারা দেশের মানুষের ভোট করিয়ে করাচ্ছে না, কোন একজন দুজন পাঁচজন দশজন মানুষ বিচার করে কোনো একটা কম কোনো একজন মানে খুবই হাতে কোনো তারা করে দিল। এবার ধর আমি একজন ধর আমার ভাষা সকল পামেন, ঠিক আছে, তাহলে আমি এবং গানটা বাংলা, আমি তামিল অথবা মানুষ হিন্দি, ঠিক আছে, তো আমি গানটা গাওয়ার সময় বাংলা করেই গাইতে হবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, মানে আমি গানটা আমার মতো করে গাইবো না আমার। হ্যাঁ, এবার আমার যেটা বলতে হয়েছে বাঙালিরাও কেন ভাবে গাইছে, বাঙালিরা তো বাংলা করে গাইতে পারে। এবার যদি আমি এটা মনে করি না সেটা প্রবলেম না, আমার প্রবলেমটা না, তুই যেটা বললি সেখানে আমি অ্যাড করতে যাই যে হ্যাঁ মানে তার গাইতে পারে ইত্যাদি পারে, কিন্তু সাধারণত যেটা হয় যে এই জাতীয় সঙ্গীত হলে পরেই ব্যাপারটা খুব লিগ্যাল ব্যাপার, তো তার সঙ্গে একটা কোর্ট জুড়ে যাবে ইত্যাদি প্রভৃতি জিনিস। না সেটা কি আছে, মানে আমি তো ওটাই বলছি, আমি হ্যাঁ আছে মানে আছে না আমি জন্যই বলছি, আমি নিয়মের বেড়াজাল থেকে দেখছি না, আমি একটা হিউম্যান পার্সপেক্টিভ থেকে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে তাহলে সমস্যাটা তাহলে আমি আরো বড় প্রশ্ন করতে পারি, হিউম্যান পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে সারা ভারতবর্ষে একটা গান গাইবে কেন একটা গান তার রাষ্ট্রের পরিচয় হতে যাবে? না মানে এটা ভ্যালিড প্রশ্ন যে একটা গান রাষ্ট্রীয় সঙ্গীত, ঠিক আছে, মানে এটা আরেকটু উপর স্তরের প্রশ্ন, আমরা আসতে পারি সেটাতে, আমরা আপাতত যেটাতে যাচ্ছি ধরলাম একটা গান রাষ্ট্রীয় সঙ্গীত আছে, আর বলছি তুই যেমন বলছিস যে অনেকগুলো গান হতে পারেন, যে একটা গানের অনেকগুলো ভার্সন হতে পারে, যে আমার আমার তো বলা আজকে একজন কথার কথা যদি বাংলাদেশ কি দাঁড়ালো যদি একটা গানের বিভিন্ন ভার্সন থাকে, বিভিন্নটা তো ফিক্স, মানে তুই যখনই আইনের ব্যাপারে আনছিস, তুই জাতীয় সঙ্গীত আনছিস মানে, এবং মানে সেটাকে তো কোনো আইনে বাদবি তুই,
যে এইটা আমার জাতীয় সঙ্গীত, এইটা মানে কোনটা, তার একটা এক্সপ্লিসিট ফর্ম থাকবে। এবার তুই বলতে পারিস যে একের বদলে 17টা থাকবে এক্সপ্লিসিট ফর্ম, কিন্তু তার মানে যেই 17টা থাকবে তার আমি এক্সপ্রেশন বলছি না, কেন মানে কেন দরকার? আরে বাবা, এটা আমার জাতীয় সঙ্গীত, তুই অন্য কিছু গান ওটাও জাতীয় সঙ্গীত না, মিটে গেল, জাতীয় সঙ্গীত গাইছে না। আমি বলতে চাইছি এইটাই আমার স্পেসিফিক জাতীয় সঙ্গীত, এটা লেখা ভার্সনটা, এটা আমার জাতীয় সঙ্গীত, ঠিক আছে? এবার কেউ ধর কথা কেউ তোতলাক, মানে তুই বলছিস, মানে আমি বুঝতে পারছি না তোর কথাটা, মানে তুই কি বলছিস যে জাতীয় সঙ্গীত তুই বলবি তার লিরিক্সটা শুরু নাকি? হ্যাঁ আমি অ্যাজ এ লিরিক্স ওই জাতীয় সঙ্গীত বলছি যে এটা আমার জাতীয় সঙ্গীত, এই যে গানটা লেখা হচ্ছে। এবার তুমি গাওয়ার সঙ্গে কনসার্ন। আচ্ছা, তো সুরটা আমি ভাবলাম যে এই সুরটা, ঠিক আছে, আমি বলতে চাই তার উচ্চারণ, শব্দগত উচ্চারণটা কোন, আমি যদি মানে উপভাষা রেসপেক্টিভলি ভাবি, ভারতের একটা ভাষা তার বিভিন্ন উপভাষা করে এরকম করে ভাবছি, মানে যদি আপনি যে বলা হচ্ছে সেটা, হ্যাঁ মানে আমি বলছি ধর বাংলাদেশে ভারতের ভারত, এবার মানলাম যে এটা বাংলায় লেখা গান, কিন্তু চট্টগ্রামের বাংলা আর কলকাতার বাংলাটা ইভেন বাঁকুড়ার বাংলা এক নয়। হ্যাঁ, তো তাহলে হতেই পারে যে বাঁকুড়ার সকল মানে যে কলকাতার বাংলা বলতে চাইছে না, তো বলছে না, হোয়াটএভার বি, তার জনগণমৌলিক অধিকার মধ্যেও তো ফারাক থাকবে। এখন রবীন্দ্রনাথ কোন পর্যায়ের বাঙালি, কোন ভাষায় লিখে গানটা গেয়েছে, উচ্চারণ করছে, সেটা তো মানে এক্ষেত্রে ইস্যু হচ্ছে না। আমি এটাই বলতে চাইছি যে কোনো একটি হিন্দি বই যদি জেনে গান্না বান্না করে গায়, কারণ এটা তার ধরন, তার কথা বলার ধরন, সে সহজতার সাথে ওভাবে গাইছে, তাদের তো সমস্যা থাকার কথা কি? দুটো জায়গায় সমস্যা রয়েছে, মানে তুই যা বললি সব ঠিক আছে। প্রথম জায়গায় সমস্যা হচ্ছে যে ব্যাপারটাই মানে ইনস্টিটিউশনালাইজ হচ্ছে কিনা, মানে তামিল অন্য মানে তামিল অ্যাকসেন্টে জনগণমন গাইলো আর হিন্দি গাইলো, এই দুটো যদি মানে ডিসেন্ট্রালাইজড হতে ঘটতো আমার কোনো সমস্যা থাকতো। সমস্যাটা হচ্ছে যদি আমি গানটা কেন উল্লেখ করলাম তার সেটা ওই অবধি যাওয়া হলো না, কিন্তু ওইটা অন্য কারণে বলেছি। যাই হোক, তো এবার এই যে দুজন যদি একদম মানে ডিসেন্ট্রালাইজড হইতে করতো তাহলে আমার কারোরই বলার কিছু থাকতো না, যদি সেখানে অন্য একটা কথা বলার আছে, আমি আগে এটা ক্লিয়ার করি। কিন্তু এখানে মুশকিল হচ্ছে এই হিন্দি ভার্সনে গাওয়াটা, এইটার একটা সেন্ট্রালাইজড ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে কেন এই যে অম্বুজা নিউক্লিয়ার 70টা ভিডিও 70 জনকে করলো, 70 জন ভারতের যদি সমস্ত প্রদেশ থেকে না আসে, অন্তত কিছু প্রদেশ থেকে আছে। হর্ষদীপ করের কথা বললাম, সে পাঞ্জাব থেকে, শুভমুদ্দুল কোথাকার থেকে, বাংলার বেশ কিছু লোক ছিল। তাহলে হর্ষ নিউক্লিয়ার ওই যারা প্রোডাকশনটা করেছে তারা তো এই লিবার্টিতে যেতে পারতো যে যেরকম খুশি অ্যাকশনতে গাইবে, কিন্তু কেন 68 জন মোটামুটি ভাবে হিন্দি অ্যাকশনতে গাইলো আর 2 জন আমি জানি না কি তাদের মাথায় কাজ করেছিল, কিন্তু তারা বাংলা ভার্সনের কাছাকাছি, বা এরকম হতে পারে তাদের অ্যাকশনটাই হয়তো বাংলার সাথে মিলে গেছে, কিছুটা হবে। হ্যাঁ, তো এইটা একটা জায়গা সেন্ট্রালাইজড হচ্ছে না, ব্যাপারটার মধ্যে কোনো প্রচেষ্টা আছে, কারণ সেইটা থেকেই তোর প্রশ্ন লিঙ্ক করা যায়। তুই হর ঘর নানা ভাষার ভিডিও আনা তাহলে দিনের শেষে জিনিসটা হর ঘর, ঠিক আছে? হ্যাঁ, মানে তোর ইনস্টিটিউশন মানে যদি বলিস এটা ইনস্টিটিউশনালাইজ ভাবে হয়েছে বা সেন্ট্রালাইজ ভাবে হয়েছে, আমি যেটা বলতে চাই যে সেইটা প্রথম থেকেই হচ্ছে, মানে এটা নতুন বলে তো মনে হচ্ছে না, তার প্রথম থেকেই হচ্ছে। আরে এইটা তো স্বাধীনতার আগে থেকে হচ্ছে, তাই না? মানে স্বাধীনতার আগে থেকেই হচ্ছে, তার প্রমাণটাই এটা যে সংবিধান সভায় তো এটা পাস হয়েছিল, মানে এটা ভোটে জিতেছিল কারা, যে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হোক। তার মানে নিশ্চয়ই হিন্দি ডমিনেন্সটা স্বাধীনতার আগে থেকেই ছিল, কারণ সংবিধান সভা তো স্বাধীনতার আগে বসছে না। আচ্ছা, সংবিধান সভা কি স্বাধীনতার আগে বসতে কোন সময় সংবিধানের সাথে 3 বছর ধরে চলছে। আচ্ছা, 46-এ বসছে। হ্যাঁ, 46-এ বসছে। 1949-এ এসে ওটা সংবিধান তৈরি হচ্ছে, 50-এ 26শে জানুয়ারি অ্যাকসেপ্টেড হচ্ছে। যাই হোক, তো বলছি হিন্দি ডমিনেন্সের ব্যাপারটা ইনস্টিটিউশনালাইজ অনেকদিন আগে থেকে। এবার এটা ইনস্টিটিউশনালাইজ হচ্ছে নাকি মানে যেহেতু যেটা বলছি হিন্দি ভাষী মানুষের সংখ্যা অনেক বেশি বলে যে কোথাও একটা কি এটাই অ্যাকসেপ্টেবল হতে পারে বলে না, এইটা আসলে কারণটা সব ক্ষেত্রে যে খুব ভেবেচিন্তে করা হয়, মানে আমি বলছি দেয়ার আর RSS, হিন্দু মহাসভা ইত্যাদি যারা এক হিন্দুস্তানি ইত্যাদি আইডিওলজিতে বিশ্বাস করে। বাট সেটা ছাড়াও কি হয় যে যখন যে কোনো কারণে, এখানেও অনেকগুলো ব্যাপার আছে। তুই একদিন আমাকে বলেছিস যে এই যে উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, তো ওখান থেকে সিট বেশি হয়ে যাচ্ছে ইত্যাদি। পলিটিক্যাল সিস্টেমে, সেন্ট্রাল পলিটিক্যাল সিস্টেমে কাদের ডমিনেন্সটা এত বছর ধরে বেশি, ফলে তারা চেয়ে বা না চেয়ে ওই মানে যত মন্ত্রী হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মন্ত্রী তো হিন্দি ভাষায় খুব সহজত স্বাচ্ছন্দ্য হয়, ফলে ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো থাকলে পরেও কিন্তু মোটামুটি ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দিতেই এসে দাঁড়ায় দিনের শেষে, ঠিক আছে? তো বা ইভেন UPSCর মতো একটা
এত ভারতবর্ষে একটা নোবেল পরীক্ষা বলে ইয়ে করা, সেখানেও এই প্রশ্ন ওঠে যে একই মেধা সম্পন্ন লোক বা একই এবিলিটি সম্পন্ন লোক, সে যদি ইংরেজি মিডিয়াম থেকে পরীক্ষা দেয় এবং হিন্দি মিডিয়াম থেকে পরীক্ষা দেয়, তাদের রেজাল্টে আকাশ পাতাল তফাৎ হবে। এটা যে মানে সেই বাসটা ইংলিশের প্রতি নেই, ইংলিশের প্রতি, ঠিক আছে, ইংলিশের প্রতি। তো এবার এইটা তার মানে কি যে ওখানে ইংলিশের প্রতি যে বায়াসনেসটা আসছে, তার মানে কি যে যেখানে যুক্তিটা বেশি থাকবে না। আমরা তো দেখেছি যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ ত্রিপাঠী এরা বারবার ইন্টারভিউতে এসে বলেছে যে ইংলিশকে গুরুত্ব দেওয়া, হিন্দিকে গুরুত্ব দেওয়া হয় না। এবার এই ভাষার প্রশ্নে আসতে পারে তাহলে ইকোনমি ইত্যাদি অনেককে নিয়ে দেখতে হবে। ঠিক এই প্রশ্নটা এই ভারতবর্ষের কনটেক্সটে ঘাটে, বাকি আঞ্চলিক ভাষাগুলোর রেসপেক্টে। যেহেতু হিন্দি, এবার হিন্দি কাকে হিন্দি বলবো তুই বল? মানে বিহারে বোধ হয় 17-18টা হিন্দি চলে, শুধু বিহারে। এরপরে উত্তরপ্রদেশ ওইসব জায়গা থেকে মানে আরো মানে সেন্ট্রাল ইন্ডিয়াটা ধরলে 100 রকমের হিন্দি চলে। আমি কাকে তাহলে হিন্দি বলবো? মানে এই পিউরিফিকেশনের খেলাটা কিন্তু ভাবলেই বোঝা যায় যে শুধু হিন্দিতে নেই, মানে এর ভাব আদিবাসী পশ্চিমবঙ্গের একটা জাতীয় সঙ্গীত, এক্স্যাক্টলি মানে রাজ্য সঙ্গীত তৈরি হচ্ছে, মানে কলকাতার বাংলাতে সেটা তৈরি হতে পারে, মানে এটা এক্সপেক্ট করা যায়। হয় তো মানে আমাদের রাজ্যে যে ফেস্টুন গুলো পড়ে বা ইয়েগুলো পড়ে, সেই ফেস্টুন কার ভাষায় লেখা হয়, কোন ভাষায় লেখা হয়, সেটা তো এই কলকাতা বা ইত্যাদি ভাষাতেই লেখা হয়। মানে এটা ওই মানে সিস্টেম যত সেন্ট্রালাইজড হবে তত এই প্রবলেমগুলো দেখা দেবে। আর আরো একটা প্রবলেম হচ্ছে ভাষা লেখার, এই জায়গাটা একটা অবদান, লেখার ভাষাটা কি আঞ্চলিক যারা উপভাষার মানুষ তারা কি লেখার ভাষাটা আলাদা করে গেছে, মানে অত জানা নেই। মানে ধর বাঁকুড়ার মানুষ যে বাঁকুড়ার বাংলা বলছে বা ওই অঞ্চলের উপভাষার বাংলা বলছে, সে লেখার সময় তো পুরুলিয়ায় বাচ্চাকে নুনু বলে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি জানি যে বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হবে, এটা আমাদের এখানে লেখা হয়। তোর কি মনে হয় পুরুলিয়া একটা পোস্টার সরকার দেবে নুনুদের পোলিও টিকা দেওয়া হবে? না, আমি জিজ্ঞেস করছি পুরুলিয়াতে মানুষ কি এটা লেখার সময় এটা লিখছে যে আমার নুনুকে হাসপাতালে ভর্তি করা দরকার, তা তো লিখছে না। লেখার ভাষাটা কি আঞ্চলিক? আমি এটাই জিজ্ঞেস করছি। তাহলে লেখার ভাষাটা বদলাচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই মানে এবার দেখ, মানে সেই রকম যদি হয়, আমি যদি এইভাবে ভাবি যে ধর আমরাই বহু ক্ষেত্রে যেভাবে উচ্চারণ করি কথাগুলোকে, আমি তো লিখি বহু জায়গাতেই, মানে পার্সোনাল জায়গায়, অফিসিয়াল জায়গায় লেখার সুযোগ, কিন্তু পার্সোনাল কোনো লেখা, নিজের কোনো লেখা হোক বা কাউকে মেসেজ করছি বন্ধু বান্ধবদের, সেক্ষেত্রে আমরা তো লিখি মানে গেছেটা গয় জফলা আকার 6 একার, যেমনটা জয় জফলা আকার, তারপরে এগুলো তো আমরা লিখে থাকি। তো আমরা মুখের ভাষা যেভাবে আমরা উচ্চারণ করি সেইভাবে আমরা তো লিখতে স্বচ্ছন্দ বোধ করি, এবং সেটাই তো মানে করা উচিত। মানে এটা আরো ভালো করে তুই দেখতে পাবি যে আজকাল বহু মানুষ এই মোবাইলটা একটা যেটা হয়েছে না, যে শিক্ষার হার সেই অর্থে খুব একটা কিছু বাড়েনি, কিন্তু এই সোকল্ড এই টুলগুলো যেগুলো হ্যান্ডেল করার জন্য একটু এডুকেশনের প্রয়োজন আছে, সেইগুলো বেড়ে গেছে। ফলে বহু মানুষ হাতে হাতে ব্যাপারগুলো ব্যবহার করছে, শিখছে, ভালো কথা, মানে সেটা খুবই ভালো কথা। কিন্তু এই লেখার মধ্যে দিয়ে দেখতে পাবি তারা ওই যে ইংরেজি ভাষা, বেশি মানুষ এই বাংলা কিবোর্ডের সাথে স্বচ্ছন্দ হচ্ছে না, এখন অনেকে হচ্ছে, কিন্তু আমি বলছি তার আগের কথা। বেশিরভাগ লোক, কিন্তু বহু মানুষকে দেখেছি তারা ওই ইংরেজি বানান করে লিখতে গিয়ে তারা সেই বানানটাই লেখে যেই বানানটা সে উচ্চারণ করে, ঠিক আছে। এটা কোনো প্রবলেম হিউজলি মানে ইংরেজিতে বাংলা রোমান সোকল, মানে বাংলা রোমান শব্দ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, মানে ইংরেজিতে বাংলা শব্দ লেখার ক্ষেত্রে ভীষণই পার্সোনালাইজ একটা ব্যাপার কাজ করে, বিয়ের করে মেসেজিং ক্ষেত্রে। ওই তো বলছি পার্সোনালাইজ ব্যাপারটা, সেটাই তো আমি ইন্ডিকেট করতে চাইছি, যে তার মানে মানুষ পার্সোনাল জায়গায় তো মানে কমফোর্ট জোনে যেতে চায়, তো চায় না। এটা আমার মনে হয় কোথাও জানিস তো, ধর আমেরিকাতে কিন্তু মানে বাঙাল নিয়ে একটা দরকার করছে স্টিল আছে, কিন্তু যেটুকু আমি শুনেছি যে ওখানে কিন্তু মানে অফিসিয়াল জায়গাতে, অফিসিয়াল মিটারগুলো তো কি শর্ট ফর্ম ইউজ করতে পারিস, মানে ধর এএসএফডি কি ইউজ করতে পারিস, ইভেন মেল করার ক্ষেত্রে, অফিসিয়াল মেল করার ক্ষেত্রে ইউজ করতে পারিস। এবং হ্যাঁ, মানে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল কোথাও। আমরা এখন সেই জায়গাটায় না, ইংরেজি ভাষা চিরকালই বড্ড অনেক বেশি লিবারেল ছিল ভাষার নিরিখে। এইটা লিবারেল ছিল, বা আমার মনে হয় লিবারেল ছিল বলতে আমি দাঁড়িয়ে নাই। আমাদের কিন্তু তাতে কোনো মনে হয় যে হতে হয়েছে, কারণ এতগুলো মানুষকে ইনক্লুড করতে হয়েছে। এবং যেখানে একটা আমেরিকা মানে বিভিন্ন ইংলিশ বেরিয়ে এসছে, আমেরিকান ইংলিশ বেরিয়ে এসছে, এটা তো খুব প্রমিনেন্ট, যে আমি মানবো না, আমি আমার সেটাই তো বলছি যে মানে আরে না, ব্যাপারটা ওই তোর কথাটা অনেকটা ওরকম হয়ে গেল যে
মানে উত্তম কুমারকে প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে তাই উত্তম কুমার হয়েছে, ব্যাপারটা তা নয়। কেউ একজন প্র্যাকটিস করেছিল, পড়েছিল, বুঝেছিল, তাই করেছিল, তাই জন্য সেই লোকটা উত্তম কুমার হয়েছে। পাঁচু গোপালও হতে পারে। তো বিষয়টা ওরকম যে ইংরেজি ভাষা ওইগুলোর মধ্যে দিয়ে গেছে বলে ইংরেজি ভাষা আজকে এত ইন্টারন্যাশনাল ভাষায় এসে পড়েছে। দো আমরা বিভিন্ন টাইপ অফ মানে ব্রিটিশ ইংলিশ, অনেক ইংলিশ পেয়ে থাকি, কিন্তু দিনের শেষে ইংরেজির একটা গ্রহণযোগ্যতা বেড়েছে। এটা আমাকে স্যার আমার সে শিখিয়েছিল, মানে বলতো যে আমরা তখন যখন 9-10 পড়ি আর কি, 2011-12 এরকম সময়টা, তখন আমাদেরকে যেটা শেখানো হতো যে আই এর পর শ্যাল বসে ফিউচার টেন্স। বুঝতে পেরেছি। তো এটা শেখানো হতো, মানে খুব জোর দিয়ে শেখানো হতো। তো সেইখানে কিন্তু স্যার, মানে আমার স্যার যাই হোক, মানে সে এই ব্যাপারটায় খুব লিবারেল ছিল। সে বলেছিল এইটা, মানে সে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে শিখেছিল, অ্যাজ লং অ্যাজ আমি, মানে ভাষার একমাত্র কাজ হচ্ছে কমিউনিকেশন তৈরি করা, সেইটা যদি তৈরি করতে পারছি তো তাহলে আমরা করতে পারি। এবং তারপরে সে এটাও বলেছিল যে বহু জায়গায় অফিসিয়াল কেসেও বিদেশে ইত্যাদিতে সম্ভবত, মানে সাধারণত যেটা হয় না, আমরা যে ধরনের টিচারের কাছে খুব প্রাইমারি লেভেলে পড়ি আমাদের দেশে, তারা বেশিরভাগই এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে যে তাদের পড়াশোনার বিস্তৃত জগতের এক্সপোজারটা খুব কম। হ্যাঁ, এবং কারণ দরকার হয় না, রাষ্ট্র তার কাছে ওটা ডিমান্ড করে না যে তুমি একটা প্রাইমারি স্কুলে পড়াতে গেলে বা একটা স্কুলে পড়াতে গেলে তোমার প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হবে, গোটা বিশ্বে কি হচ্ছে সেইটা ডিমান্ড করে না, ফলে যা হওয়ার তাই হয় আর। তো আমার স্যারের সাধারণ খুব স্বাভাবিকভাবে, তো মানে খুব স্বাভাবিক বা অস্বাভাবিক যাই বলি না কেন, সেটা ছিল, সেই এক্সপোজারটা ছিল। তাই জন্য সে বলেও ছিল যে বহু ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে এই উল্টো নোটেশনটা জোর দেওয়ার জন্য করা হয়, মানে আই শ্যাল নট, এইটা যত বেশি জোর তার থেকে আই উইল নট দিলে পরে এটা মানে এটা ইন জেনারেল ছিল। আমি তো তাই জানতাম অন্তত যে আর শ্যাল নট উইল নট চেয়ে দিলে যদি আমি জোর দিয়ে ফিউচার টেন্সে বলতে চাই দেন উল্টোটা করা হয়। হ্যাঁ, এটা করা হয়, কিন্তু আমি যতদূর জানি যে তখন থেকেই ইন জেনারেল মানে আই বা উই এর পরে শ্যাল, মানে শ্যাল বা উই দিয়ে দরকার করছিতে ওটা কেটে গেছে, আমাদের কাছে দিদিতে এসছে। কিন্তু এখন তো খুব ক্লিয়ার, মানে ওটাই তো, আরে কেটে গেছিল বলেই তো আমার স্যার সেটা শিখেছে, নিজে জেনেছে, তারপরে আমাদেরকে শিখাচ্ছে। মানে ওটা তো মানে আমাদের মতো দেশের সাথে এখানে একটা মজার কথা বলি যে এই একই সেন্ট্রালাইজেশনের সমস্যা আমেরিকায় শুনলাম বিষয়টা, যে মানে ধর ইংলিশ বলার তো প্রত্যেকের একটা অ্যাকসেন্ট আছে, আমাদের ভারতীয় অ্যাকসেন্ট আছে, হোয়াট এভার ইট বি, যেটা বেশিরভাগ ভারতীয় ইউজ করে দেয়, অনেকেই ওর অ্যাকসেন্ট ইউজ করার চেষ্টা করে, আমি কমেন্ট করছি। আমেরিকায় মজাটা হচ্ছে, এবং অবশ্যই বিভিন্ন দেশে বিভিন্ন জনরার অ্যাকসেন্ট আছে, যে চাইনিজ অ্যাকসেন্ট আছে, জাপানিজ, হোয়াট এভার। তো আমেরিকায় এরকম করে বলা হয় যে মানে অবশ্যই আমেরিকানদেরও একটা অ্যাকসেন্ট আছে, ওরা এরকম করে বলে কমিউনিকেট করার সময় নর্মাল, যে মানে অ্যাজ ইফ উই ডোন্ট হ্যাভ এনি অ্যাকসেন্ট, Asians have some accent, Europeans have some accent, English have some accent, they are people with accents, we don't have any accent, মানে ওটা এতটাই সেন্ট্রালাইজড হয়ে গেছে যে মানে ব্যাপারটা যে হ্যাঁ সবার একটা আলাদা অ্যাকসেন্ট আছে তা নয়, মানে আমাদের অ্যাকসেন্ট নেই, তোমাদের অ্যাকসেন্ট আছে, ওটা ব্যাপার ঠিক আছে, মানে ফলে কিন্তু ওই ব্যাপারটা আছে। সেন্ট্রালাইজড হওয়ার প্রবলেম দুদিকেই, মানে যে সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে সে কিছু সুবিধা পাচ্ছে, সে অসুবিধাও পাচ্ছে, মানে অসুবিধাগুলো তাকে ফেস করতে হচ্ছে। মানে তুই ভাব না, মানে এইটা একটা মানুষ যে নিজের সাথে মানে নিজের সার্কেলে কমিউনিকেট করছে, সে বলছে আমার সে রেশনাসি কি মানে ভাবছে না, ভেবেই বলছে যে না উই উইল হ্যাভ সাম অ্যাকসেন্ট, দে হ্যাভ অ্যাকসেন্ট, করে আমি মানে হ্যাঁ রেশনালি বলা যায় হোয়াট এভার সেন্ট্রালিটি আমার উপর চাপানো, আমি কি করে বলতে পারি যে ওদেরটা আঞ্চলিক ভাষা, মানে আমি যদি বাংলাদেশ সেটা কি মানে বলেছে, সে কি সার্কাস্টিক্যালি বলেছে নাকি? না যে বলেছে না, মানে এটাই প্র্যাকটিস, বা এটাই এভাবেই ভাবা, মানে ওরা ওটা বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু এটা চলতি কথায়, মানে একজন ব্যক্তির ক্ষেত্রে না, মানে একজন ব্যক্তি পার্টিকুলারলি কথাটা বলছে তা নয়, কিন্তু যদি আমেরিকা স্ট্যান্ড আপ দেখিস একটুখানি দেখবি নর্মালি বলছে যে এদের অ্যাকসেন্ট, ওদের অ্যাকসেন্ট, তাদের অ্যাকসেন্ট, তাদের হচ্ছে পিপল উইথ অ্যাকসেন্ট এরকম করে বলছে। তো মানে এটা একটা কোথায় একটা, মানে যদি আমি কলকাতা থেকে বলতে শুরু করি যে আমাদের এখানে যেমন বলা হয় যে মানে আমাদের এখানে বললে কি হবে যে আমাদের এখানে রিপ্রেজেন্ট এরকম হতে পারে যে বাঁকুড়ার আঞ্চলিক ভাষা, পুরুলিয়ার আঞ্চলিক ভাষা, কলকাতার ভাষা, ঠিক আছে, এরকম করে এবং ঘরে ঘরে এটাই বলা হয়, মানে বলা কোনটা এটাই হয়, বলা হোক আর না হোক, হ্যাঁ মানে আমি বলছি এটা হচ্ছে যে
নাম নিয়েই বলছি, সেটা মানে খারাপ কিছু না। আমি হুম। রিসেন্টলি কিছুদিন আগে একটা সঙ্গীত অনুষ্ঠানে গেছিলাম। তো সঙ্গীত সেখানে অনুষ্ঠান এটা কি ভাই? হ্যাঁ কি বুঝতে পেরেছি তুই বাংলাটাই পছন্দ করছিস, সঙ্গীত অনুষ্ঠান আছে। জানি। তাহলে আরেকটা মিউজিক্যাল দূরেতে কনসার্ট। আরেকটি দূরেতে সঙ্গীতানুষ্ঠান, গানের অনুষ্ঠানে গেছিলাম ব্যাস তারপর। না আমি সেটা চাপাচ্ছি না, আমি জাস্ট সাজেস্ট করছি। অর্কদা ছিল, মানে অর্ক মুখার্জি, এবং সে গান করেনি, যদি করেছে একটা উদ্বোধনী সঙ্গীত, করেনি বেসিক্যালি। তো যারা গান করছিল তাদের মধ্যে একজনই গান করেছে মূলত, সে ঝাড়গ্রামের মানুষ। ফলে অর্কদা বারবার যে জিনিসটা খুব ইনসিস্ট করছিল যে তোর সাথে একটু মানে ইন্ট্রোডাকশন, কারণ সে প্রথমবার বোধহয় স্টেজ করছে, তো তার সঙ্গে পাবলিক ইন্টারাকশন অর্কদা করিয়ে দিচ্ছিল, এবং করাতে যেটা করছিল যে একটু শুনি তোর ভাষাতেই কি উত্তর দে, ঠিক আছে? তো এটা দিয়ে ভাষায় দিচ্ছিল, এবং অর্কদা বারবার যেটা বলছিল যে এটা বলার পর যে আপনাদের কি মনে হয় এই ভাষাটা কি বাংলা নয়, মানে এই যে আমরা বাংলা ইত্যাদি শুনি, মানে সেটা একদিক অব্দি ঠিক আছে, কিন্তু আমার ওখানে বলার কথা হচ্ছে এটা, যে এই যে বারবার বলছে এটা কি আপনাদের কি মনে হয় এটা কি বাংলা না, সেটার উত্তর বেশিরভাগ লোক কি দিচ্ছে না এটা মানে যে ওই মানে অর্কদা কি শুনতে চাইছে আসলে এই প্রশ্নটা করার মধ্যে দিয়ে, সে শুনতে চাইছে যে সবাই বলবে হ্যাঁ এটাও বাংলা, এটাও বাংলা, কিন্তু আমার কথা হচ্ছে যে এই বাংলা হতে হবে কেন, মানে এই কোনটা বাংলা, মানে এই তুমি বলছো যে আচ্ছা আমারটা বাংলা আমি তো জানি, এবার বলো যে এও তো এই বাংলা ভাষাতেই কথা বলছে, আমি বুঝতে পারছি তুমি এটা বাংলা ভাষা বলছো কি বলছো না, তো হ্যাঁ হ্যাঁ এটাও বাংলা, মানে কেন, মানে বাংলার ক্রাইটেরিয়াতে স্বতঃসিদ্ধ হলে তবেই সে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাবে, মানে নেই মানে মানে এটাকে এরকম করে সহজে বলা যায় যে তুমি কি তোমার কথা বলার সময় বলছো এটা কি বাংলা বলছো না? হ্যাঁ মানে ওটাই, মানে এটা এক্স্যাক্টলি প্রবলেমটা যেটা হচ্ছে যে এশিয়ানদের অ্যাকশনটা আছে, এদের অ্যাকশনটা আছে, ওদের অ্যাকশন আছে, আমাদের নেই, ঠিক আছে? মানে এটাও তো একটা ফর্ম অফ ডিসক্রিমিনেশনই বটে, মানে ডিসক্রিমিনেশন খতম করতে গেলে ডিসক্রিমিনেশন বেসিক্যালি। এই বহু জ্ঞানী গুণী মানুষ কিন্তু মানে অর্কদা তো যথেষ্ট সেন্সিবলি কথাটা ডিল করতে চেয়েছে, কিন্তু বাট সেই সেন্সিবল আসলে এটা আরেকটা প্রবলেম ক্রিয়েট করে। আমাদের সমস্যাটা হচ্ছে দেখ, আমরা খুব একটা ডেলিভারির জায়গায় যেতে পারি না, তার একটা কারণ হচ্ছে আমরা এই নোয়ান্স গুলো বোঝার বা যেটুকু বোঝার চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে ওটাকে মানে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আর কি। আমরা বুঝি যে একটা মাসের কি কি সমস্যা, এবার সেটা বোঝা যেই মাত্র বুঝে গেলাম আমরা সেইটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি, তাতে করে যদি মাস আমার হাত থেকে বেরিয়ে যায় আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই মানুষগুলো যেহেতু তারা দিনের শেষে ডেলিভার করছে, যায় না আসানোর চেষ্টা করি, বলে হ্যাঁ যায় না আসানোর চেষ্টা করি, বুঝলাম না, মানে যায় আসে না থেকে এটা বলা হবে যে আসানোর চেষ্টা করি, মানে ওই দায় থেকে মুক্ত হওয়ার একটা সচেষ্ট প্রচেষ্টা। তো সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো যেহেতু দিনের পর দিন ডেলিভার করে আসছে, এদের পরিচিতি আছে, ফলে এরা জানে যে কি করে আমি মাসকে আমার সাথে নেব, সেইটা করতে গিয়ে হয়তো এরা জানে যে প্রবলেমটা কোথায়, বাট স্টিল এদেরকে একটা জেনারেলাইজ করতে হয়। আজকেই দুপুরে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তুইও হয়তো দেখেছিস, সন্দেশ আনফিল্টার্ড সন্দেশ, ঠিক আছে? হ্যাঁ, তো জিগ্নেশ মেয়ানি, সেইখানে ওই কথাটা জিগ্নেশ মেয়ানি অ্যাক্টিভিস্টের সঙ্গে নিজের ডিফারেন্স টাইপের বলতে গিয়ে ওখানে বলছিল যে অ্যাক্টিভিস্টদের কেন থাকা দরকার, কারণ আমাকে ভোটে জিততে গেলে আমি সব কথা বলতে পারবো, ঠিক আছে? তো এই আমার ধারণা এই যারা এই ভুলটা করছে, ওর কথা হচ্ছে এই বারবার ওই রেশনালের জায়গায় যেতে পারলো না যে কেন বাংলাই হতে হবে, তবেই কি মানে আমাকে আগে বাংলার ভেতরে জানাতানো প্রকার এই ভাষাগুলোকে ঢুকিয়ে দিতে হবে, তবেই ভাষাগুলোকে মান্যতা দেওয়া হবে, প্রপার সম্মান করা হবে। আর সেই জায়গায় যেতে পারলো না। আমার ধারণা এটা তার বৌদ্ধিক জ্ঞান নেই বা ইত্যাদি নয়, তার থেকে অনেক বেশি হচ্ছে সে ওই মাসকে নিয়ে চলতে চাইছে। মাস এতটাই পিছনে পড়ে আছে যে মাসকে মানে অনেকটা এগোনোর জায়গায় সে কম্প্রোমাইজ করছে যে আমি খানিকটা এগোবো। ঠিক জিজ্ঞেস ওই কথাটাই বললো যে আমি হয়তো ওই অ্যাক্টিভিস্টদের ব্যাকিং দেবো, বা আমি চাই ওই অ্যাক্টিভিস্টরা থাকুক, ওরা খুব গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আমার পক্ষে ওটা করা সম্ভব হবে না। অর্থাৎ আমিও বুঝতে পারছি, কিন্তু আমি অতটার জায়গায় তার আগে কম্প্রোমাইজ করে যাচ্ছি। এখানে একটা উল্টো প্রশ্ন পাই দেবো, পয়েন্টটা বুঝতে পেরেছেন যে কেন আমি ওটাকে এই ব্যাগের মধ্যে ঢোকাবো। কিন্তু দেখ এটা তো সত্যি, যেখানে ডিসক্রিমিনেশন হয়েছে, ডিসক্রিমিনেশন খতম করার প্রথম প্রসেস তো এটাই হয়েছে না, যে কেন তুমি ওর প্রতি একটা আলাদা বিহেভিয়ার করছো, ও কি এটাই না, মানে তো নারীদের ডিসক্রিমিনেশন, ঠিক আছে, সেটা খতম করার যেটা প্রথম প্রচেষ্টাতে নারীরাও মানুষ, পুরুষটা একমাত্র মানুষটা, তো তা না তো বলতে হবে কেন বলছো নারীরা একমাত্র, ওটা কেন ঢোকানোর চেষ্টা করছো, পুরুষের বলছো, মানে বুঝলাম না কি অ্যানালজিটা। মানে আমি বলছি ডিসক্রিমিনেশন খতম করার প্রথম প্রচেষ্টা তো এভাবেই হয় যে এটাও তো এটাই, তাহলে তুমি আলাদা কেন ট্রিট করছো, তো সেক্ষেত্রে তো বলক দিয়েই শুরু হয় না, বোঝাতে পারছি কি?
এক সেকেন্ড একটু পজ করতে হলো, ভিডিওটা কোনো কারণে কিছু গন্ডগোল হয়েছে। প্রমো